আমরা হচ্ছে কি কি যেন আমাদের দুটো টপিক শেষ, এই তো মেমব্রেন আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট। হ্যাঁ, আচ্ছা, কার্বোহাইড্রেট কি একদম সব বলে দিয়েছিলাম? কালার রিঅ্যাকশনস কি বলেছিলাম? ম্যাম এটা নামগুলো বলে দিয়েছিলাম, এই কি? জি ম্যাম, স্লাইডে অল্প একটু করে ইনফরমেশন ছিল। আচ্ছা, তাহলে তো অল্প অল্প ইনফরমেশন ছিল, তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা মোটামুটি কার্বোহাইড্রেট লিটারেচার পার্ট আমরা শেষ করেছি, রিটেন পার্ট। এই তো তোমাদের কি অবস্থা? তোমাদের কি অবস্থা? কার্বোহাইড্রেট তো অনেক বড় চ্যাপ্টার, অনেক বড়। তোমরা গুছিয়েছো কিনা? ম্যাম জি ম্যাম, গোছানো হয়েছে অনেকটাই, কিছু কিছু জায়গাতে টুকটাক। আচ্ছা, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো বের করে রেখো, ঠিক আছে? যে কোন কোন জায়গায় প্রবলেম। ম্যাম ডেফিসিয়েন্সিতে কি করবো আসলে, এটা সবটা বুঝতে পারতেছি। ডেফিসিয়েন্সিতে কার্বোহাইড্রেটের ডেফিসিয়েন্সি প্রবলেম? জি ম্যাম। ডেফিসিয়েন্সিতে কি প্রবলেম হবে? ডেফিসিয়েন্সি নিজেই তো প্রবলেম। না ম্যাম, মানে হচ্ছে যে কোনটা কোনটা পড়বো আসলে এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, কতটুকু কতটুকু পড়বা? হ্যাঁ, তুমি বলো তুমি কতটুকু বুঝতে পেরেছো? আমি আমার একটা কাগজ পাচ্ছি না, জরুরি, বলো, সেটা খোঁজাখুঁজি করছি। ম্যাম আমি হচ্ছে যে আসলে সত্যি বলতে ডেফিসিয়েন্সির টপিকটাই হয়তো বা স্কিপ করে গেছি, মানে ক্লাস আমার জন্য হয়তো করছি, বাট আসলে কোনো নোট খাতে আসলে কোনো নোট পাচ্ছি না, এই জন্য আর কি। কার্বোহাইড্রেট, এক্সেস অফ কার্বোহাইড্রেট যেরকম হবে আমার ওবেজ, তাই না? ওভারওয়েট, ওভারওয়েট থেকে একে একে প্রবলেম হতে থাকবে। যখনই ওভারওয়েট হবে তখনই সব প্রবলেম সেখান থেকে অ্যারাইজ করতে থাকবে। হাইপারটেনশন হয়ে যাবে, ওবেজ হয়ে যাবে। ওবেসিটি যখন নাকি ভর করবে তখন 32 রকমের রোগ হতে আর সময় লাগবে না, ঠিক আছে? এক্সেস ইনটেক অফ কার্বোহাইড্রেট। আর যদি হয় ডেফিসিয়েন্সি, তাহলে হচ্ছে কি আমার যেটা মূল ঘটনা, যেগুলি ফাংশন, সেগুলো আমার এফেক্টেড হবে। তার যে মেইন ফাংশনস আছে সেগুলো অবশ্যই এফেক্টেড হবে। আমার জন্য খুব চিপেস্ট সোর্স অফ এনার্জি হচ্ছে কে? কার্বোহাইড্রেট। চিপেস্ট সোর্স অফ এনার্জি আমার জন্য কার্বোহাইড্রেট। তাহলে আমি একটা যখনই নাকি আমি এনার্জি ডেফিসিয়েন্সিতে ভুগবো, তাহলে এনার্জি ডেফিসিয়েন্সি সংক্রান্ত প্রবলেম গুলো আমার দেখা দিবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তার পরবর্তী ফাংশন গুলো সবগুলোই বাধাগ্রস্ত হতে থাকবে। আরেকটা হচ্ছে যে যেমন ধরো ওই যে কম্বিনেশন হয়, আমি যদি এনার্জি চাই লিপিড থেকে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমাকে কার্বোহাইড্রেট লাগবে। কার্বোহাইড্রেট ছাড়া আমি লিপিড বার্ন করাতে পারবো না। কার্বোহাইড্রেট বাকি ম্যাক্রোমলিকুলস গুলো বার্ন করানোর জন্য একটা বিরাট একটা ফুয়েল বা মাধ্যম। আদারওয়াইজ তুমি লিপিড থেকেও তখন এফেক্টেড হবা, এনার্জি পাবা না। ওকে, আর যদি তার রোগ ডায়াবেটিস এই সেই হয়েই যায়, হ্যাঁ, তাহলে তো আরো অনেক রকম প্রবলেম অ্যারাইজ করতে থাকবে। এখন ডেফিসিয়েন্সি থেকে তোমাকে সর্ট আউট করে নিতে হবে যে তুমি মেইন পয়েন্ট গুলো দিবে। ডেফিসিয়েন্সির তো শেষ নাই, বুঝেছো না? তোমাকে সর্ট আউট করে নিতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এটা তো খুব এছাড়া আর কোনো প্রবলেম থাকলে যে যদি আমাদের নেক্সট ক্লাস হতে হতে তুমি তো পড়া আবার একটুখানি দেখবে, তাই না? মাঝখানে যেহেতু একটা দীর্ঘ সময় আমাদের কি গিয়েছে, ছুটি গিয়েছে, হ্যাঁ, অনেকেই হয়তো বা পড়া থেকে টাচে ছিল না। তো ইন দা মিন টাইম যেহেতু আবার আমাদের ক্লাস শুরু হচ্ছে, সব ক্লাস ফুল সুইং এ চলবে, ইভেন প্র্যাকটিক্যালও শুরু হবে, সুতরাং তোমাকে তো আবার তোমার ইয়েতে ফিরে আসতে হবে, ফর্মে ফিরে আসতে হবে। তো ওই সময় যদি তুমি ব্যাকে যাও আর দেখো যে কার্বোহাইড্রেট থেকে কোথায় কোথায় সমস্যা, তাহলে একবারে কতগুলো টুকে রাখবে, তাহলে একদিন আমরা সময় নিব, তাহলে সেদিন শুধু সলভে যাব, ঠিক আছে?
হুট করে একটা দুইটা করে আমরা এইভাবে আর যাব না, তোমাকে আইডেন্টিফাই করে রাখতে হবে। কয়েকজন মিলে আইডেন্টিফাই করে রাখলা, তাহলে আমাকে জানালা, দেন আমরা একটা দিন এগুলি সলভ করব। আর নয়তো আমাদের রানিং লেকচার আজকে থেকে আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? লেকচার জি চলবে? ম্যাম। আচ্ছা, ওকে। তাহলে আমরা আজকে যাব হচ্ছে, যেহেতু কার্বোহাইড্রেট আমাদের একটা অনেকটা সময় আমরা গিয়েছি, আমরা একটা কম্পারেটিভলি ইজি টপিকে যাব, বড়তে যাব না, লেন্দিতে যাব না, এবং দ্যাট ইজ দা প্রোটিন। আজকে আমরা প্রোটিন দিয়ে শুরু করব। মোটামুটি প্রোটিন সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। তাই না? প্রোটিন সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে। জি ম্যাম। ইয়ারে পড়েছো, ফার্স্ট ইয়ারে পড়েছো, বলো, সেখান থেকে কিছু বলো। যে প্রোটিন, প্রথমেই আমি বলতে কি বুঝি, হোয়াট ইজ প্রোটিন? খুব সাধারণ ভাষায় তুমি বলো, কে বলবে? অ্যামাইনো অ্যাসিডের প্রোটিন হচ্ছে একটি হ্যাঁ। নাইট্রোজেনাস জৈব যৌগ, হ্যাঁ। যেটি ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিডের হুম। এক বা একাধিক চেইন নিয়ে হুম। গঠিত। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের চেইন। হ্যাঁ, যে কোনো প্রাণীর জন্য অপরিহার্য। হুম, আচ্ছা, ঠিক আছে। মোটামুটি এতটুকুন ধারণা হলেই হয়ে যাচ্ছে আমার। যে মূল আমার হচ্ছে কি, এখানে থাকছে আমার বিল্ডিং ব্লকস অফ লাইফ বলা হয়। হ্যাঁ, আবার বলো। এটাকে বিল্ডিং ব্লকস অফ লাইফ বলা হয় প্রোটিনকে। হ্যাঁ, বিল্ডিং ব্লক অফ লাইফ। হ্যাঁ, প্রোটিন আর বিল্ডিং ব্লক অফ লাইফ। আর হচ্ছে প্রোটিনের বিল্ডিং ব্লক কে? প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, রাইট। তাহলে আমার হচ্ছে কি, প্রোটিনের একদম স্মলার ইউনিট বা সিঙ্গেল ইউনিট, এটাই হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। যেখানে অ্যামাইনো অ্যাসিড গুলো একদম, যেমন ধরো পুঁতির মালার মতন করে আমরা যেরকম মালা গাঁথতে পারি, ফুলের মালা গাঁথতে পারি, ঠিক ঠিক সেইভাবে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে মালার মতন প্রোটিন অণু গঠন করে। সাধারণত মোস্ট অফ দা টাইম আমাদের প্রোটিন গুলো কিন্তু হচ্ছে কি লং চেইন হয়ে থাকে, ঠিক আছে? দে আর দা পলিমার্স। সুতরাং অবশ্যই হচ্ছে কি হবে কি, লং চেইনই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তবে যে আমাদের শর্ট চেইন, মিডিয়াম চেইন প্রোটিন নাই তা কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু বেশিরভাগই যেহেতু এটা হচ্ছে কি খুবই হাই মলিকুলার ওয়েট সম্পর্কে একটা ম্যাক্রো মলিকুল, দেখা যায় যে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি লং চেইনেরই হয়ে থাকে, এবং তার এই চেইনের যে একক হচ্ছে, হ্যাঁ, ইউনিট হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনের একটা আমরা ডেফিনিশন দাঁড় করাতেই পারি। আচ্ছা, যে কোনো ভাবে আমরা প্রোটিনের ডেফিনিশন দাঁড় করাতে পারি। তুমি তোমার পছন্দ মতো যে কোনো ডেফিনিশন তুমি পিক করতে পারো, ওকে? তবে সেখানে মূল কথাগুলো আমাকে থাকতে হবে, যেমন এটা হচ্ছে কি পলিমার হতে পারে, এটা হচ্ছে কি হাই মলিকুলার ওয়েট হতে পারে, তারপরে হচ্ছে এটা কি হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড গুলো লিঙ্কেজ উইথ পেপটাইড বন্ড, এই মাধ্যমে সে এই ম্যাক্রোমলিকুলটা তৈরি হয়ে থাকে। এবং আমাদের দেহের একটি কি বলবো আমরা, হচ্ছে কি দেহের মূল গাঠনিক উপাদান হচ্ছে কি আমাদের প্রোটিন। দেহের মূল গাঠনিক উপাদান হচ্ছে কি প্রোটিন, এবং একটি মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক মলিকুল। হ্যাঁ, মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক মলিকুল নেচার বলো অথবা হচ্ছে কি ইন দা বডি বলো, অর্থাৎ লিভিং সিস্টেমের জন্য মোস্ট অ্যাবান্ডেন্ট একটা অর্গানিক মলিকুল, জাস্ট লাইক হচ্ছে কার্বোহাইড্রেট, যে বেশি পরিমাণে আমার বডিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার বডির কোথায় নাই, আমার বডির কোথায় নাই, নেচারে কোথায় নাই, এভরিওয়্যার ইজ প্রোটিন অ্যাভেলেবল। তুমি মাথার চুল থেকে নখের ডগা পর্যন্ত প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদের শরীরে, দেহে প্রোটিন ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? সব জায়গায়। হ্যাঁ, এখন তোমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমার বডির বিভিন্ন পার্টসের প্রোটিন গুলোর নাম, এবং
আমাদের ফুড যতগুলো আছে ফুড সোর্সেস অফ প্রোটিন যেগুলো আছে সেগুলোর প্রোটিনের নাম তোমাকে জানতে হবে। এটা তোমার জন্য একটা বেসিক কনসেপ্ট, যে আমি যদি নাই জানি, যেমন ধরো চোখে প্রোটিন আছে, আছে না? ব্লাডেরটা যেমন আমরা সবাই জানি, প্লাজমারটা আমরা সবাই জানি। চোখে প্রোটিন আছে, কোথায় প্রোটিন নাই? স্কিনে আছে, লিভারে আছে, হার্টে আছে, তারপরে হচ্ছে আমাদের যে মাসেল আছে, মাসেলে আছে, হেয়ারে আছে, কোথায় নাই? এভরিওয়্যার ইজ প্রোটিন। তাহলে তোমাকে কি করতে হবে, যে সেগুলোর আলাদা আলাদা ভাবে প্রোটিনের নামগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। আমার কথা কি বোঝা গিয়েছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে বলো তো, যে যেমন ধরো চুলের প্রোটিন, ম্যাম ক্যারোটিন। ক্যারোটিন না, ক্যারোটিন বললা না, কি বললা আবার বলো? ক্যারাটিন না ম্যাম? কেরাটিন, কেরাটিন বা কিরাটিন, ঠিক আছে? ক্যারোটিন তো হয়ে যাবে আবার আরেক জিনিস। ম্যাম ক্যারাটিনই বলেছে। ক্যারাটিন বলেছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো চোখে আছে, বোনসে আছে, মাসেলে আছে। মাসেল প্রোটিন আমরা জানি, তাই না? এটা খুব কমন, আমাদের পড়ার সময় প্রায় ফাঁকে ফাঁকে চলে আসে। মাসেল প্রোটিন বলো তো? হুম, ম্যাম মাইসিন। হ্যাঁ, অ্যাক্টিন, মায়োসিন। মায়োসিন বললা না মাইসিন জি ম্যাম, বললা? মায়োসিন। মায়োসিন। আচ্ছা, অ্যাক্টিন, মায়োসিন। আর তারপর হচ্ছে কি আমরা স্যালাইভাতে পাই মিউসিন। মিউসিন পড়ো না বিভিন্ন সময়? জি ম্যাম। আচ্ছা, তারপরে প্লাজমা প্রোটিন জানি আমরা। প্লাজমা প্রোটিন কতগুলো তো কমনই। তারপরে হচ্ছে আমাদের অ্যান্টিবডি, এনজাইমস, বিভিন্ন রকমের এনজাইমস, অ্যান্টিবডি, সবই হচ্ছে কি প্রোটিন। কোথায় প্রোটিন নাই? বোনস প্রোটিন, সব জায়গায় প্রোটিন আছে। সুতরাং হিউম্যান বডিতে, হ্যাঁ, বিভিন্ন পার্টসে পার্টসে তুমি যতগুলো পারো, ইউ ক্যান মোর, সবগুলো কি করবে, নিজের জন্য কালেক্ট করে একটা সুন্দর করে চার্ট করে লিখে নিবে। পাশাপাশি ফুড সোর্স থেকে আমরা, যেমন ফুড সোর্স অফ প্রোটিন, আমাদের ফুড সোর্স অফ প্রোটিন কোনগুলো? ম্যাম ডিমের কোনগুলো? প্রোটিন। হ্যাঁ পূজা, ডিমের প্রোটিন। হ্যাঁ, তার মানে হচ্ছে কি ডিম বলো, এগ বলো, মিট বলো, Food. ফিশ বলো, হ্যাঁ, চিকেন বলো, তাই না? তারপরে হচ্ছে, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, দিস আর দ্য অ্যানিমেল প্রোডাক্ট। তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে কি প্লান্ট প্রোডাক্ট আছে, অ্যানিমেল কিংডম, প্লান্ট কিংডম, সব জায়গাতেই তো প্রোটিন আছে। ইভেন, হ্যাঁ হ্যাঁ, প্লান্ট প্রোটিন কোনগুলো আমাদের? প্লান্ট প্রোটিন আমাদের কোনগুলো? ম্যাম সিমের ম্যাম বিচি। ডাল। হুম, ডাল, হ্যাঁ, তারপরে সিমের বিচি, সিমের বিচি আছে ম্যাম। হ্যাঁ, সিমের বিচি। অর্থাৎ তুমি পাচ্ছ কতগুলো? বিনস পাচ্ছি, নাটস থেকে পাচ্ছি। তোমাকে গ্রুপ ধরে খেয়াল করতে হবে, ঠিক আছে? তুমি বিষয়গুলো এরকম প্রথম থেকে যখন পড়বে, আমি যখনই বলি পড়া শুরু করো এরকম ভাবে যেন তোমাকে পেছন ফিরে তাকাতে না হয়, যে তুমি সামনের দিকে চলে গিয়েছো অথচ তোমার ফুটিং শক্ত হয়নি, ঠিক আছে? পড়াটা ওভাবেই শুরু করতে হবে। এখন তুমি এগুলো হচ্ছে কি ফুড সোর্স কিভাবে বের করবে? যে গ্রুপ ধরে, হ্যাঁ, দেন তুমি যাবে হচ্ছে কি এক্সাম্পল, যেমন আমি বলছি শিমের বিচি। শিমের বিচির সাথে তুমি তো বরবটি বিচিও আছে না? তারপর জি হচ্ছে সয়াবিন আছে না? তার মানে এটাকে একটা গ্রুপ নিয়ে জানতে হবে, দেন এক্সাম্পল। তারপরে হচ্ছে কি পালস এন্ড লিগিউমস গ্রুপটা যদি ধরি, তাহলে যত রকমের তোমার ডাল রয়েছে, ঠিক আছে, সব এখানে ইনক্লুডেড হয়ে যাবে। এখন তুমি মসুর ডাল বলো, মুগ ডাল বলো, হ্যাঁ, হোয়াটএভার, ঠিক আছে? পালস এন্ড লিগিউমস। আসো হচ্ছে কি নাটস, অল টাইপ অফ নাটস এখানে আমার চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এভাবে ফুড সোর্সেস প্রোটিন আমাকে এভাবে বেছে বেছে তোমাকে কালেক্ট করে নিতে হবে। এবং তুমি কি করবে, যেমন ধরো আমার রাইসে আছে, হুইটে আছে, হ্যাঁ, মেইজে আছে,
সব কিছুতেই কিন্তু আমার প্রোটিন আছে। সুতরাং তুমি ওইগুলোর নামগুলো বের করে নিবে। একে তো যাচ্ছে তুমি কমনলি বলছো যে সোর্সেস অফ প্রোটিন, তাহলে এক নাগারে প্লান্ট কিংডম থেকে যাচ্ছে কি, অ্যানিমাল কিংডম থেকে কি কি যাচ্ছে, প্লান্ট সোর্স আর অ্যানিমাল সোর্স। দেন তুমি হচ্ছে কি সবগুলোর আলাদা আলাদা নাম বের করবে, নাম বের করবে। নাম জানা থাকলে কিন্তু তোমার জন্য আইডেন্টিফাই করতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। এটা খুঁজছো কেন? এটা বোঝা গেল? যেমন ধরো রাইস, ঠিক আছে, রাইসে প্রোটিন নাই 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 নাই, ওকে, তারপরেও আছে। আমরা জানি না যে অ্যামাইনো অ্যাসিড কোনটা নাই, অ্যামাইনো অ্যাসিড কোনটা নাই রাইসে, তারপরে হচ্ছে ডালে কোনটা নাই, মিলিয়ে যে একটা খিচুড়ি করা হয়, তারপরে দুইটার সাপ্লিমেন্টেশন হয়ে যায়। ম্যাম লিউসিন, ডালে লিউসিন, ডালে লিউসিন, ডালে হচ্ছে লাইসিন। লাইসিন, লাইসিন, হ্যাঁ ম্যাম, হ্যাঁ জি ম্যাম। ডালে লাইসিন। তোমাদের কি প্রোনাউন্সিয়েশন মনে প্রবলেম হচ্ছে? নাহলে আমি তো বুঝতে পারছি না কেন। ক্লিয়ারলি বলতে হবে লাইসিন। লিউসিন হলে আরেক জিনিস হয়ে যাবে, লায়াসিন হলে হ্যাঁ অন্য কিছু হয়ে যাবে, ঠিক আছে। নামের ভুলে যেমন নাকি মানুষে নামের ভুল হলে কিন্তু অনেক বিপদ হয়ে যায় না, ঠিক তেমনি তুমি যদি অ্যামাইনো অ্যাসিডের নাম ভুল করে ফেলো তাহলে কিন্তু ভয়ানক বিপদ হয়ে যাবে। এক প্রোটিন তৈরি করতে চাবো আরেক প্রোটিন হয়ে যাবে। তাহলে আমরা জানি রাইসে কিছু নাই, কিন্তু তারপরেও আছে। হ্যাঁ, যেহেতু অ্যামাইনো অ্যাসিড আমি বলছি আমার লিমিটিং অ্যামাইনো অ্যাসিড লাইসিন, তাহলে সেখানে কিছু হলেও প্রোটিন আছে, এবং দ্যাট ইজ দা অরাইজেনিন। রাইসের প্রোটিনের নাম হচ্ছে অরাইজেনিন। ঠিক তেমনি মেইজের আছে, তারপরে হচ্ছে কি পালসের আছে, এগস এর আছে। এগস এর প্রোটিনের নাম আমরা জানি, জানি না? এগ এর মধ্যে দুই রকম, এগ হোয়াইট আর এগ ইয়োক, এগ হোয়াইট আর এগ ইয়োক, দুইটার প্রোটিন হবে কি দুই রকম। ম্যাম একটা হচ্ছে ওই যে ওভালবুমিন, আর একটা হচ্ছে হ্যাঁ। আপনার, হ্যাঁ একটা তো হ্যাঁ। ওভালবুমিন আর একটা গ্লোবিউলিন। গ্লোবিউলিন, গ্লোবিউলিন। হ্যাঁ, জি ম্যাম। এটুকুন বলে পারা যাবে না রে বাবা, এখানে ডিটেইলস আলাদা আছে। দুইটা প্রোটিনের নাম একদম ডিফারেন্সিয়েট করা আছে আলাদা আলাদা ভাবে। কমন ভাবে একটা গ্লোবিউলিন আর ওদিক দিয়ে একটা অ্যালবুমিন বলবা, তাহলে কিন্তু হবে না। এটা তোমাকে বের করতে হবে, এটা পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এগ হোয়াইটে অনেকগুলো প্রোটিন আছে। এগ ইয়োকে ডিফারেন্ট টাইপ অফ প্রোটিন, লিপোভিটেলিন, লিপোভিটেলিনিন, ঠিক আছে। আর এগ হোয়াইটে তুমি যেটা বলেছো গ্লোবিউলিন, ওটা হচ্ছে এগ হোয়াইট, এবং ওখানে আছে আরো আছে ওভো অ্যালবুমিন একজন বলেছো তাই না, ওভো অ্যালবুমিন। এছাড়া আরো আছে ওভোমিউসিন, হ্যাঁ এভিডিন, খুবই মারাত্মক একটা প্রোটিন এভিডিন। হ্যাঁ, কাঁচা ডিম খেলে যখন নাকি হজম হয় না, ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমাদের জানার মধ্যে ঘাটতি আছে, আমাদেরকে আর একটু পড়াশোনা করে নিতে হবে। আচ্ছা, মিল্ক প্রোটিন, মিল্ক প্রোটিন হচ্ছে ওভোমিউয়ের, হ্যাঁ ওভো ম্যাম ক্যানালবুমিন ওইগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা ছয়টা যাবে। আর যখন নাকি তুমি ইয়োকেটটা বলবে, ইয়োকেটটা বলতে গেলে অবশ্যই লিপো দিয়ে বলতে হবে, ঠিক আছে, লিপো দিয়ে বলতে হবে, লিপো, কারণ ওখানে হচ্ছে কি কোলেস্টেরল বেশি, ফ্যাট বেশি, লিপিডটা বেশি, লিপো দিয়ে ওখানে যাবে, লিপোপ্রোটিন, ঠিক আছে। তাহলে এর জন্য লিপো দিয়ে বলতে হবে। আর হচ্ছে মিল্কে কোনগুলো জানি আমরা, মিল্কে কেজিন, কেজিন, তারপরে কেজিন, আর আরো আছে ল্যাক্টো অ্যালবুমিন, ল্যাক্টো গ্লোবিউলিন, অ্যালবুমিন। হ্যাঁ ল্যাক্টো, হ্যাঁ দুধ মানে কি ল্যাক্টো বলি না আমরা, ল্যাক্টোজ সুগার, হ্যাঁ ল্যাক্টো দিয়ে তোমাকে এখানে মেনশন করতে হবে। তাহলে কতগুলো খাবার কিন্তু আমি বলে ফেলেছি। এখন এরকম বেসিক, তারপরে তুমি ধরো মিট নিলে, ফিশ নিলে, হ্যাঁ এগ মিল্ক, একদম কমন, হ্যাঁ এগুলো না জানলেই নয়। হুইট, রাইস, মেজ, ঠিক আছে, এগুলো না জানলেই চলবে না। বেসিক কিছু ফুড স্টাফের প্রোটিন নেম আমাকে
জানতে হবে, পাশাপাশি হিউম্যান বডির বিভিন্ন পার্টসে আমার প্রোটিনের নাম জানা থাকা আমার জন্য খুবই জরুরি ফর ইওর স্মার্টনেস, ফর ইওর স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন। আচ্ছা, এই মোটামুটি আমাদের গেল, ঠিক আছে। আমরা বুঝলাম হোয়াট ইজ প্রোটিন। প্রোটিনস আর দ্য polymers of L-alpha amino acids. Proteins are the high molecular weight polymers of amino acids linked together by peptide bond. Linked together by peptide bond. Polymers of মিস amino আরেকবার acids. বলা যাবে শেষ হলে? Proteins are the, দাঁড়াও আমি দেখি আমার ই আছে কিনা, কেয়ার দেখ, শুনে নাও। Proteins are the high molecular weight polymers of amino acids linked together by peptide bond. ক্লিয়ার বোঝা গিয়েছে? কিছু বেসিক ডেফিনিশন কখনোই ভোলা যাবে না। হাই মলিকুলার ওয়েট polymers of amino acid linked together by peptide bond. টোটাল ডেফিনিশন এখানে চলে আসছে। এবং আরো বলা যায়, আরো ডেফিনিটলি বলা যায়, proteins are the polymers of L-alpha amino acids. L-alpha amino acids. তুমি অ্যামাইনো অ্যাসিডকে আরো বেশি ইন্ডিকেট করে দিচ্ছ হোয়াট টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড সেখানে যুক্ত হচ্ছে। অলওয়েজ এল আলফা অ্যামাইনো অ্যাসিড। স্ক্রিন এসছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা জানি, তাই না? যে লেখাগুলো উঠেছে সেগুলো আমরা বলেই ফেলেছি। মোস্ট অ্যাবান্ডেন্ট একটা মলিকুল, হ্যাঁ, আমার দেহের মোস্ট অফ দা ফাংশন প্রোটিন করে থাকে, স্ট্রাকচারাল ফাংশন করে থাকে, আমাকে রেগুলেশন করে, দেন আমার জন্য এনার্জি। 1 গ্রাম অফ প্রোটিন উই গেট 4 কিলো এনার্জি, তাই না? জি ম্যাম। হ্যাঁ, 4 কিলো এনার্জি। তাহলে কিন্তু ফাংশন বলতে গেলে কখনোই কিন্তু প্রোটিনের এনার্জিটা আগে বলবে না, কখনোই। এনার্জি তোমাকে সাপোর্ট দেয়, সেটা প্রোটিনের ক্ষেত্রে কখনোই আগে বলা যাবে না। তার ক্ষেত্রে আগে বলতে হবে কোনটা? স্ট্রাকচারাল, ঠিক আছে। তারপরে হচ্ছে কি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ওভারহুলিং এবং ওভারহুলিং রেগুলেশন, পরে আসবে হচ্ছে এনার্জি প্রডিউস, ঠিক আছে। সেখানে আমরা পরে যাব। কেন আমরা পরে যাব এনার্জিতে? প্রোটিনের ক্ষেত্রে বলো তো কেন পরে যাব? ম্যাম কারণ এনার্জির মেইন সোর্স হচ্ছে কি কার্বোহাইড্রেট আর লিপিড মানে ফ্যাট যেটা, তারপরে ঠিক আছে। প্রোটিন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমরা এ কারণে এটাতে পরে যাব। আর ও যদি এনার্জি দিতে চায় তাহলে তো ওর ওই স্ট্রাকচারাল গ্রোথ, ডেভেলপমেন্ট, ওভারহুলিং, রেগুলেশন এই ফাংশন গুলো হবে না। আবার এগুলো কিন্তু তোমার কার্বোহাইড্রেট বা লিপিড করেও দিবে না, দিবে? এগুলো কিন্তু ওরা করে দিবে না। সো এগুলো কিন্তু প্রোটিনকে নিজেকেই নিজের কাজটা করে নিতে হবে। সো ওই কমন কাজটাতে আমরা পরে যাব, লাগে না যে তা না, লাগে কিন্তু পরে। আচ্ছা, আমি যেটা কি বলছিলাম সংজ্ঞাটা, যেটা তোমরা বারবার শুনতে যাচ্ছিলে, এটাই। Proteins are the high molecular weight polymers of amino acids linked together by peptide bonds, and polymers হচ্ছে কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড? এল আলফা অ্যামাইনো অ্যাসিড। আমরা ফুড সোর্স পেয়েছি, আমরা যাই হচ্ছে ধরো কম্পোজিশন। আমরা জানি কম্পোজিশন কি হয় প্রোটিনের, সবাই জানি, তাই না? বলো তো। কম্পোজিশন অফ প্রোটিন বলো।
অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো একসাথে যুক্ত হয়ে। না, যখন কম্পোজিশন বলতে হবে তখন কিন্তু অ্যামাইনো অ্যাসিড না, ও তো বিল্ডিং ব্লক। এটাকে ম্যাম আরো এটা কি হচ্ছে? প্রোটিন হচ্ছে একদম অসংখ্য chemistry। অ্যামাইনো অ্যাসিডের সমন্বয় যে পলিপেপটাইড বন্ড দ্বারা গঠিত হ্যাঁ, অনেক এটা বড় হচ্ছে যৌগ। স্ট্রাকচার, এটা হচ্ছে তার স্ট্রাকচার। কিন্তু আমি যদি বলি কম্পোজিশন, তার মানে হচ্ছে তোমার একদম কেমিস্ট্রি, কেমিস্ট্রি কেমিস্ট্রিতে চলে যেতে হবে। নাইট্রোজেন হ্যাঁ, রাইট। এগুলো হ্যাঁ দিয়ে লিখতে হবে। হ্যাঁ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো। হ্যাঁ, রাইট, এগুলো দিস আর দ্য কম্পোনেন্টস ফর দ্য কম্পোজিশন অফ প্রোটিন। এরা না থাকলে তো আর তোমার অ্যামাইনো অ্যাসিড হবে না, হবে? এরা যখন থাকবে তখনই হচ্ছে সে অ্যামাইনো অ্যাসিড। দেন অ্যামাইনো অ্যাসিডের উপর ডিপেন্ড করে যাচ্ছে হচ্ছে কি প্রোটিন। আর আমি যদি ডাইজেশন চিন্তা করি তাহলে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য এন্ড প্রোডাক্ট। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ডাইজেশন অফ প্রোটিন, দিস ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন। কিন্তু আমি যদি মনে করি যে না, আমি এটাকে আরো হাইড্রোলাইসিস করতে চাই, তখন অ্যামাইনো অ্যাসিড গুলো একদম আরো বেশি ভেঙে একদম তার সিঙ্গেস্ট ফর্মে চলে আসবে। এবং সেগুলি হচ্ছে তার কেমিস্ট্রি কি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হোয়াট এভার, ফসফরাস, এনিথিং এলস। কিন্তু কথা হচ্ছে এটা কেন দরকার আমার? কারণ আমাদের কিন্তু একটা বার আছে যে প্রোটিন হওয়ার যোগ্যতা হতে হলে তার এই কম্পোজিশনের মধ্যে কত পার্সেন্ট করে কোন মৌলটা কত পার্সেন্ট করে থাকবে, কোন মৌল কত পার্সেন্ট করে থাকবে, থাকবে না? এমন একটা কথা আছে না, আছে নাকি? জি ম্যাম। হ্যাঁ বলো, জি ম্যাম। হ্যাঁ বলো, কত কত পার্সেন্ট থাকতে হবে? এবং যেটা নাকি খুবই এসেনশিয়াল, উল্লেখ করেই দেয়, যদি ও না হয় তাহলে ওর প্রোটিন হওয়ার যোগ্যতা নাই। ওকে, প্রোটিন বলে আমরা ম্যাম হ্যাঁ নাইট্রোজেন হ্যাঁ 16% নাইট্রোজেন। ম্যাডাম 18% ম্যাম 13 থেকে 19। হ্যাঁ হ্যাঁ, হবে হবে 13 থেকে 19। তবে 13তে যাওয়া যাবে না, বইতে বিভিন্ন বইতে লেখে, কিন্তু তোমাকে 16% উপরে থাকতে হবে। যদি ফার্স্ট ক্লাস হতে হয় তাহলে 16 to 16% এবাভ। আর যদি তুমি বিলো দাও 13% নেমে আসো, তাহলে সেটাকে ধরে নিতে হবে যে সে ইনকমপ্লিট বা সেকেন্ড ক্লাস। সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড 16% থাকলেই ভালো, ঠিক আছে? তুমি 16 to 18%, 16 to 19% এটা দাও। কারণ যদি 16% না হয়, হ্যাঁ অ্যাটলিস্ট, তাহলে কিন্তু তার বিভি ভালো হবে না, ঠিক আছে? বিভি ভালো হবে না। আমি যদি খেলামই আর আমার বিভি যদি আমি না পাই ঠিক মতন, তাহলে কিন্তু আমার ওই প্রোটিন অতটা কাজে লাগছে না, সাপ্লিমেন্টেশন আমার বেশি দিতে হবে। ওকে, তাহলে আমরা ধরে নিব যে আমার অ্যাটলিস্ট 16% আমাকে কি থাকতে হবে, নাইট্রোজেন থাকতে হবে, যদি কোনো সাবস্টেন্সকে আমি প্রোটিন হিসেবে নিতে চাই, তাই না? দিস ইজ দ্য এসেনশিয়াল কম্পোনেন্ট অফ জি প্রোটিন। এবং তার শতকরা হার হতে হবে কমপক্ষে 16%, 16 হতে হবে, আদারওয়াইজ তাকে প্রোটিন হিসেবে গণ্য করা যাবে না, কারণ সে অনেকটাই হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে গিয়েছি প্রোটিনস এর অ্যামাইনো অ্যাসিড। তাহলে ঠিক আছে, কম্পোজিশন আর গঠন পার্থক্য বোঝা গিয়েছে, কম্পোজিশন এবং স্ট্রাকচার। হ্যাঁ, তুমি বলে ফেলেছো অ্যামাইনো অ্যাসিড গুলো একটার পর একটা পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন অণু গঠন করে, দ্যাটস রাইট। কিন্তু আমি কিন্তু বলেছিলাম কম্পোজিশন, দ্যাট মিন্স একদম সিঙ্গেল সিঙ্গেল ইউনিট কম্পোনেন্ট কে কত পার্সেন্ট হিসাবে আছে ওর উপর ডিপেন্ড করে আমার অ্যামাইনো অ্যাসিড হবে। আচ্ছা, এভাবে আমরা পেয়ে থাকি 20 ডিফারেন্ট টাইপ অফ 20 অ্যামাইনো অ্যাসিডস ইচ আদার কম্বাইন করে আমাকে প্রোটিন তৈরি করে। নেচারে কিন্তু 300-এরও অধিক অ্যামাইনো অ্যাসিড আইডেন্টিফাই হয়েছে। কিন্তু আমাদের যত রকম প্রোটিন কাজে লাগে, অথবা আমাদের হিউম্যান বডিতে যত রকম বা অ্যানিমেল বডিতে যত রকম প্রোটিন আছে, সেগুলো গবেষণা করে রিসার্চ করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে যে এই 20টি বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড গুলোই হলেই আমার প্রোটিন, বিভিন্ন রকমের প্রোটিন আমরা পেয়ে যেতে পারি। এখানে কয়টা আছে? আচ্ছা, 20টার মতন প্রায় দেখিয়েই দিয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এরকম কিছু গেল
প্রোটিন। আর তোমাদের কাছে বই যেগুলো থাকবে, হ্যাঁ, হাতের কাছে, সেক্ষেত্রে একদম আরো বেসিক আমি যতটুকুন বললাম তোমাকে, কিন্তু একদম ফার্স্ট পেজ থেকে যে বই তুমি ফলো করবে, একদম ফার্স্ট পেজের ফার্স্ট লাইন থেকে তুমি পড়া শুরু করবে, ঠিক আছে? দেন হচ্ছে টপিক কোনটা কি যায় না যায়, কোনটা কি পড়া, সেটা অন্য কথা। আচ্ছা, এই হচ্ছে আমার মোটামুটি ডাইজেশন। ঠিক এটা এরকম কিন্তু তোমরা কার্বোহাইড্রেটের ডাইজেশনটাও দেখে নিবে, যে আমার আলটিমেট প্রোডাক্ট হচ্ছে, এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এবং কোথায় কিভাবে গেলে দেন সেটা মেইন স্ট্রিমে আমার বডিতে যাচ্ছে, এবং সেখান থেকে কে কোথায় ফাংশন করে, কিভাবে করে, এটার একটা ডাইজেশন অ্যাবজর্পশন তোমার যদি ধারণা থাকে, তাহলে কি বুঝতে সুবিধা হবে কোনটা মেটাবলিজম। ওকে, পোর্টাল শিরা সম্পর্কে ধারণা আছে? পোর্টাল ভেইন, জি ম্যাম। লিম্ফ্যাটিক জি। সিস্টেম, এগুলো তোমার অ্যাবজর্পশনের জন্য, আফটার ডাইজেশন এগুলো অ্যাবজর্পশনের জন্য লাগবে, কারণ সে অ্যাবজর্পশনের উপর ডিপেন্ড করেই তোমার আমার বিভিন্ন অর্গানে যাবে, অর্গানে যে আমার মেটাবলিজম হবে, মেটাবলিজম হলে যে খাবারটা আমি পেয়েছি দেন সেটা আমার কাজে লাগবে। তো যেহেতু আমি বায়োকেমিস্ট্রিতে আছি, সুতরাং আমরা শুধু এর স্ট্রাকচার, এর ফাংশন, এগুলি ভেঙে চুরে এর রিঅ্যাকশনস এগুলো আমরা জানবো, কিন্তু জানার ক্ষেত্রে পারিপার্শ্বিক জানা হিসেবে তোমাকে এই নলেজটাও রাখতে হবে, ঠিক আছে? এটা দেখে নিতে হবে অবশ্যই খেয়াল করে। কার্বোহাইড্রেটটাও এরকম দেখে নিও। ওকে, আচ্ছা, ফাংশনস অফ প্রোটিন, ঠিক আছে? আমরা কিন্তু ফাংশন অনেক অনেক পেয়ে যাব, সেক্ষেত্রে আর এটা আলাদাভাবে আমাদের আর বলার প্রয়োজন নাই, ঠিক আছে? তোমরা কিন্তু ফাংশন একটা বড় করে করে নিবে। ফার্স্ট ইয়ারে কিরকম পড়েছো বলো তো? ম্যাম পয়েন্ট করে পড়েছিলাম। পয়েন্ট মানে কি? পয়েন্টের কি হেডলাইন নাকি 1 2 জি, ma'am। 1 2 3 4? ম্যাম ম্যাম 1 2 শুধুমাত্র 3 4 করেই দিয়েছিলাম। না, একদম এখন জাস্ট যাবে হেডলাইন হচ্ছে, এখন ধরবে হেডলাইন ধরে, ঠিক আছে? যে একটা হেডলাইন তুমি মেনশন করবে, দেন সেটাকে এক লাইনে ক্লিয়ারিফাই করবে, ঠিক আছে? এক লাইনে সেটা সম্পর্কে একটা বর্ণনা দিবে, এরকম করে যাবে। যেমন ধরো হচ্ছে কি ওই যে যেটা বললাম স্ট্রাকচার, তারপরে যাবে হচ্ছে কি রেগুলেশন, হ্যাঁ, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এরকম করে। আগে যেটা যদি তুমি একবারে 1 2 লিখো সেটা আগে, এখন এরকম যদি তুমি করে নাও হেডলাইন ধরে, তাহলে কিন্তু নলেজ গুলি আরো অনেক ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই পর্যন্ত গেল। ফাংশনে আর আমরা যাব না, ফাংশন আমাদের আলোচনার মধ্যে বিভিন্ন ভাবে চলে আসবে। ওকে, আমরা চলে যাই আমাদের বায়োকেমিস্ট্রির মূল অংশ, যেখান থেকে শুরু হয় আমাদের ক্লাসিফিকেশন দিয়ে। আমরা ক্লাসিফিকেশন যাব, তারপরে প্রপার্টিজে যাব। এই ক্ষেত্রে আর আগে প্রপার্টিজে যাব না, আমাকে আগে জেনে নিতে হবে যে আমার কোন প্রোটিন কোথায় আছে, কিভাবে আছে, কার কি নাম, কার কি এক্সাম্পল। তাহলে ক্লাসিফিকেশন আমরা অনেক ভাবে করতে এসছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা বলতে যাচ্ছিলাম, শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আমরা ক্লাসিফিকেশন বলতে যাচ্ছি, এই তো। ওকে, ক্লাসিফিকেশন তোমরা যেভাবে শিখেছো
ফার্স্ট ইয়ারে? হ্যাঁ, আমি বারবার ফার্স্ট ইয়ারের কথা বলি, কারণ কি ওই নলেজটার উপর ডিপেন্ড করেই তো আমরা আগাচ্ছি, তাই না? জি ম্যাম। তাহলে বলো কিছু মনে আছে কিনা, কিছু রিকল করতে পারবে কিনা? ম্যাম এনজাইম গঠনের উপর ভিত্তি করে ভাগ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তারপর সরল প্রোটিন, যৌগিক হ্যাঁ, প্রোটিন, হ্যাঁ। মিশ্র প্রোটিন, এভাবে। হ্যাঁ, কারণ কি প্রোটিনটা কিন্তু ইজি চ্যাপ্টার, তাই না? প্রোটিনটা কিন্তু কম্পারেটিভলি ইজি। আর এইসব ক্লাসিফিকেশন আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হয়। এই স্ট্রাকচার বলেছো, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তাই না? জি ম্যাম, গঠনের উপর ভিত্তি করে অ্যাকর্ডিং টু ফাংশন, নাকি অ্যাকর্ডিং টু ফাংশন গুলি পড়েছো না? অ্যাকর্ডিং টু ফাংশন কোনগুলি বলো তো? মনে ম্যাম ওই যে ট্রান্সপোর্ট প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন, ওগুলো না, ডিফেন্স প্রোটিন। হ্যাঁ হ্যাঁ, রাইট, হয়েছে। তাহলে আমরা মনে করতে পারলাম কিছু, সো আমরা এখন স্টার্ট করি। আমার ইয়েটা চলে গিয়েছে না? তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, ডিরাইভড প্রোটিন। সিম্পল প্রোটিন আমাদের কোনগুলো? এই যে মিখাই তো আছে নিচে, ঠিক আছে? এগুলি হচ্ছে কি সিম্পল প্রোটিন, যাকে হাইড্রোলাইসিস করলে আমরা কি পাবো? হাইড্রোলাইসিস একটি মাত্র অ্যামাইনো অ্যাসিড পাবা? না ম্যাম, অ্যামাইনো অ্যাসিড পাবো। শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাবো। শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাবো, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাবো, আর কিছুই পাওয়া যাবে না। এখন একটা দিয়ে কি আর প্রোটিন হবে? অ্যাটলিস্ট কয়টা পাওয়া যাবে? 20, না 20টা না, সর্বনিম্ন সর্বনিম্ন কয়টা পাওয়া যাবে? শুধু অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, কিন্তু তুমি কয়টা পেলে বলবা যে হ্যাঁ এটা অবশ্যই একটা প্রোটিন? একজন বলেছিল কি একটা অ্যামাইনো অ্যাসিড, ও কি কারণে বলেছিল? ও তো ভুলে বলে ফেলেছিল যে অ্যামাইনো অ্যাসিড। এখন আমি কিন্তু তোমাকে সচেতন, অ্যাটলিস্ট 2টা হইতে হবে। অ্যাটলিস্ট 2টা হইতে হবে। কে বললাম? আয়শা? ম্যাম অ্যাটলিস্ট 3টা না না, ম্যাম 100টা অ্যামাইনো অ্যাসিড। 100টা? ওরে সর্বনাশ, 100টা পাওয়া 20টা ম্যাম, তাহলে আমার 50টা না ম্যাম, 50টার বেশি হলে প্রোটিন বলা হয়। ম্যাম 51টি 20টা মনে হচ্ছে, আমি পড়েছিলাম কোথায়। 51টি ছিল মনে। আচ্ছা ঠিক আছে, সব যুক্তি এক একটা এক এক রকম ভাবে ঠিক আছে, এক একটা এক এক রকম ভাবে ঠিক আছে, কিন্তু 2টা না হলে কোনোভাবেই সে প্রোটিন হবে না। এখন তুমি বিভিন্ন রকম প্রোটিন বলতেই পারো, কোনোটা 51টা নিয়ে গঠিত হতে পারে, কোনোটা 70টা নিয়ে গঠিত হতে পারে, কোনোটা 20টা নিয়ে গঠিত হতে পারে, কোনোটা 100টা নিয়ে তৈরি হতে পারে, কিন্তু যদি তার মধ্যে অ্যাটলিস্ট 2টা না থাকে তাহলে তো পেপটাইড বন্ডই থাকবে না, থাকবে? না ম্যাম। হ্যাঁ রাইট।
এখন লাইনে আসছে, যদি পেপটাইড বন্ডই আমার না থাকে, লিঙ্কেজই না হয়, তাহলে তো আর তার মধ্যে আর কোনো পরবর্তী লিঙ্কেজ হওয়ার চান্সই নাই। ঠিক আছে, সুতরাং এর জন্য কোনো একটি মলিকুলকে প্রোটিন হতে হলে তাকে অবশ্যই 2টা অ্যামাইনো অ্যাসিড নিয়েই গঠিত হতে হয়। তো যাই হোক, আমরা বলছিলাম সিম্পল প্রোটিন, এখন তার যত রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে না কেন থাকুক, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নাই, এবং দ্যাট ইজ দ্য সিম্পল প্রোটিন। কনজুগেটেড প্রোটিন, সিম্পল প্রোটিন গুলোর এক্সাম্পল কি? এক্সাম্পল এই কতগুলি কিন্তু মনে রাখবে, হ্যাঁ, এগুলো যেন একদম ঠোঁটের আগায় থাকে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, প্রোটামিন, হিস্টোন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, প্রোটামিন, হিস্টোন, এই নামগুলো যেন কখনোই ভুল না হয়। এছাড়াও আরো অনেক সিম্পল প্রোটিন আছে, এবং এগুলো হচ্ছে কি সলিউবিলিটি খুব ইজিয়েস্ট হয় বিধায় এগুলির নাম আমরা খুব বেশি মনে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সিম্পল প্রোটিন। আচ্ছা, কনজুগেটেড প্রোটিন আমাদের কোনগুলো? কনজুগেটেড প্রোটিন আমাদের কোনগুলো? ম্যাম সরল প্রোটিনের সাথে আরেকটা প্রস্থেটিক গ্রুপ পাওয়া যায়, এটাকে ভাঙতে। যখন নাকি আরেকটি প্রস্থেটিক বা নন প্রোটিন পার্ট যুক্ত হয়ে যখন একটা প্রোটিন গঠন করে, তখনই সেগুলি হচ্ছে আমাদের কনজুগেটেড প্রোটিন। এবং কনজুগেটেড প্রোটিন গুলোর আমাদের এক্সাম্পল গুলো কোনগুলো? ম্যাম নিউক্লিয় প্রোটিন, হ্যাঁ, ম্যাম গ্লাইকোপ্রোটিন, সালফোপ্রোটিন, হ্যাঁ হচ্ছে, তাহলে ফসফোপ্রোটিন, হ্যাঁ, নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন। একটা ক্রোমোপ্রোটিনের এক্সাম্পল বলো। হিমোগ্লোবিন, হুম, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন একটা ক্রোমোপ্রোটিন, রডোপসিন একটা ক্রোমোপ্রোটিন। রডোপসিন নাম শুনেছো? রডোপসিন নাম, জি ম্যাম, হ্যাঁ, চোখে, 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 হ্যাঁ, তাহলে চোখে থাকে অপসিন, হ্যাঁ, অপসিন নামক প্রোটিন। ঠিক আছে, তাহলে চোখের প্রোটিন আমার অপসিন, এবং আমি যদি সেটাকে আরো বেশি ডিফাইন করি যে না এটা আমার ক্রোমোপ্রোটিন, তাহলে হয়ে যাবে তার নাম রোডোপসিন। তারপরে হচ্ছে আমাদের মেটালোপ্রোটিন। মেটালোপ্রোটিন কোনগুলো? মেটালোপ্রোটিন, মেটালোপ্রোটিন কোনগুলো? ম্যাম প্রস্থেটিক গ্রুপটা যদি মেটাল হয় তাহলে? প্রস্থেটিক গ্রুপটা যদি মেটাল হয় তাহলে সেটা হচ্ছে আমার মেটালোপ্রোটিন। এখন একটা এক্সাম্পল আন্দাজ করে বলো তো যে এটা আমার মেটালোপ্রোটিন। ম্যাম হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনে তো আয়রন থাকে, আয়রন, হ্যাঁ, গ্লোবিন আর হিম তো আয়রন না, Iron. হিম তো হচ্ছে একটা তারিয়ে না, পিগমেন্ট না, নাকি লৌহ? লৌহ। আর পিগমেন্ট যে আমরা লৌহ, বলছি, হ্যাঁ, লাল রঙের রঞ্জক। রঞ্জক কোনটা থাকে হিমোগ্লোবিনে বলো তো? হিম আর হিমটা গ্লোবিন থাকে। অংশ। হ্যাঁ, হিম আবার লৌহ বহনকারী একটা রঞ্জক নাকি? জি ম্যাম। হুম, তাহলে এটার চেয়েও আরো ভালো হবে এক্সাম্পল, যে তুমি পিগমেন্টের ধারে কাছে গেলা না, এটা একদিকে পিগমেন্ট আরেকদিকে হচ্ছে কি আয়রন কন্টেইনিং, তাই না? কিন্তু তার সাথে কিন্তু আয়রন তুমি হচ্ছে কি ফিক্সড করতে পারছো না, সে আয়রনকে ট্রান্সফার করে। হিমোগ্লোবিন আয়রনকে ট্রান্সফার করছে, অক্সিজেন ট্রান্সফার করছে, এবং এর ডুয়েল চার্জে অভ্যস্ত। কিন্তু এমন কিছু প্রোটিন আছে যেটার সাথে তার মেটালের রূপেই যুক্ত। ম্যাম একজন চ্যাটের মধ্যে বলছে যে ফার্টিনিন। হুম, বলো। পার্টিনিন, আর্টিনিন, হ্যাঁ, তো ওটাতে কি মেটাল আছে বলো? ফেরিটিন ম্যাম, ফেরিটিন, ফেরিটিন, আয়রন, হ্যাঁ, আয়রন, আয়রন কন্টেইনিং।
আচ্ছা, আর হচ্ছে কি, আর আয়রন ট্রান্সপোর্টিং প্রোটিন কোনটা? এখানে তো জানাস নাই শোনো, এটা না এগুলি source। তোমার, এগুলো দেখো আরো নিচে ক্লিয়ার হবে, এগুলো আরো ক্লিয়ার হবে আরো ডিটেলসে যখন করা হবে, ঠিক আছে? আরো ডিটেলসে আমরা যখন যাব তখন এগুলো পাওয়া যাবে। মিলানেরই এটা। এমনিতে মেটালোপ্রোটিন হবে তোমার যত রকম এনজাইম গুলো আছে, কোন রকম সন্দেহের অবকাশ নাই। সে কি ট্রান্সপোর্ট করছে? কোন প্রোটিন হচ্ছে কি ট্রান্সপোর্টিং, ফেরিটিন বলো, সেটা কিন্তু ট্রান্সপোর্টিং কাজ করে। কিন্তু এনজাইম যেগুলো আছে সেগুলো কিন্তু সে বাইন্ড করে মেটাল, ঠিক আছে? সেগুলোকে আমরা কোর মেটালোপ্রোটিন বলতে পারি। যে এইগুলির এক্সাম্পল তুমি প্রথম দিকেই দিতে পারবে, যে কোন কোন এনজাইম কোন কোন মেটাল বহন করে। সেরুলোপ্লাজমিনও দেওয়া যাবে যে কপার কন্টেইনিং, তাই না? আবার ওদিক দিয়ে হিমোগ্লোবিনে ওইটা দেওয়া যাবে, ফেরিটিনও দেওয়া যাবে। কিন্তু এনজাইম গুলি যদি আমি কেসিন হয়, হ্যাঁ কেসিন হয় ম্যাম। কেজিন, জি ম্যাম, কেসিন। হিয়াম বহন করে তাহলে। হ্যাঁ তাও হতে পারে, তাও হবে, কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে তুমি প্রথম দিকে যেগুলি রাখবে সেটা হচ্ছে এনজাইম যেগুলোর সাথে মেটাল না থাকলে ওই এনজাইম গুলো কাজ করতে পারবে না, এবং সেগুলি হচ্ছে কি কোর মেটাল, সেগুলি দিবে, ঠিক আছে? হ্যাঁ, মেটালিক এনজাইম যেগুলো সেগুলোর নাম আগে দিবে, একটা দুইটা দিয়ে তারপরে বাকিগুলোতে তুমি যেতে পারো। যেমন ধরো, কিন্তু খুব কমন, যেমন কার্বনিক এনহাইড্রেজ, এই এনজাইম, কার্বনিক এনহাইড্রেজ এনজাইম জিঙ্ক ছাড়া ওর চলবেই না, আর্জিনে ম্যাঙ্গানিজ ছাড়া চলবেই না, ঠিক আছে? এরকম এনজাইম গুলো আমরা প্রথমেই চয়েস করে নিব মেটালে প্রোটিনের জন্য, তারপরে পরের গুলো তুমি পরে দিতে পারবে। এই যে যেমন ধরো সেরুলোপ্লাজমিন, কপার, ঠিক আছে? এভাবে। তারপরে আমাদের আর কি থাকে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার? প্রাইমারি গেল, কি সিম্পল গেল, কনজুগেটেড গেল, আর কোনটা? ডেরাইভ, তাই না? নাকি? জি ম্যাম। হ্যাঁ, ডিরাইভ থাকে। ডিরাইভড এর মধ্যে আমরা পাই হচ্ছে কি প্রাইমারি ডিরাইভ প্রোটিন আর সেকেন্ডারি ডিরাইভ প্রোটিন। প্রাইমারি ডিরাইভড হচ্ছে কি কোনগুলো, যেগুলো নাকি আমি বৈশিষ্ট্য পাচ্ছি তোমার সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন, অনেক কিছু একই রকম সে প্রোটিনের যে ইয়েগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, ওগুলো শো করছে, কিন্তু আবার ডিফারেন্ট কিছু তার মধ্যে স্ট্রাকচারাল পার্থক্য দেখা যায়, বিধায় তাকে হ্যাঁ সিম্পল আর কনজুগেটেডে ফেলানো যাচ্ছে না, তাই তাকে একটা আলাদা সেগমেন্টে নিয়ে হ্যাঁ আলাদা করে ফেলা হচ্ছে। এবং যেগুলো কিনা বিভিন্ন রকমের কেমিক্যাল চেঞ্জেস এর কারণে চেঞ্জ হয়ে থাকে, ফার্স্ট ক্লাস অথবা প্রাইমারি অথবা সেকেন্ডারি প্রোটিনের থেকে তারা ডিফারেন্ট, না সরি কি যেন, সিম্পল প্রোটিন অথবা কনজুগেটেড প্রোটিন থেকে তাকে ডিফার করা যায়। সেই হিসাবে এই উদ্ভূত প্রোটিন গুলোকে আমরা পেয়ে থাকি প্রাইমারি প্রাথমিক উদ্ভূত প্রোটিন, আর হচ্ছে কি সেকেন্ডারি উদ্ভূত প্রোটিন। কোনগুলো, কতগুলো নাম মনে রাখবে, কতগুলো নাম আমরা জানলেই হয়ে যাবে, এই তো? প্রোটিয়াস, প্রোটিন, কি কি জানো, পেপটোজ, পেপটোন, পেপটাইড, এগুলো, এই তো? জি ম্যাম। আচ্ছা, ফাইব্রাস প্রোটিন আর হচ্ছে কি গ্লোবিউলার প্রোটিন, বেসড অন স্ট্রাকচার ফাইব্রাস প্রোটিন এবং গ্লোবিউলার প্রোটিন, কোনটার কি অর্থ? ফাইব্রাস অর্থ কি? আর মানে আঁশ। ফাইব্রাস আঁশ জাতীয় যে সমস্ত প্রোটিন কন্টেন্ট করে ওরকম কিছু। ফাইব্রাস, আরেকটা হচ্ছে কি গ্লোবিউলার।
বাংলায় এগুলোকে কি যেন বলে, বাংলায় সঠিক নাম? হ্যাঁ, বর্তুলাকার, গ্রাফেজ। আচ্ছা তাই না? বর্তুলাকার। এই যে তোমার হচ্ছে কি তার পেপটাইড লিঙ্কেজটা কিরকম আছে, কিছু বলবা? তার পেপটাইড লিঙ্কেজ অথবা তার হচ্ছে কি এক ধরনের এক্সিস আছে, এই যে তার স্ট্রাকচার গঠন হয় সেই এক্সিসটা কিরকম, এগুলোকে বলা হয় এক্সিয়াল রেশিও। যে এক্সিয়াল রেশিওটা কিরকম, তাহলে অর্থাৎ হচ্ছে কি তোমার প্রোটিনটা কতটা কি বলবো কতটা কুঞ্চিত বলে, ঠিক আছে, কতটা কুঞ্চিত অথবা কয়েলড কতটা, অথবা আনকয়েলড কিরকম, হ্যাঁ, যে তার মধ্যে প্যাচ কিরকম আছে, নাকি সে সিম্পল টাইপের সরল, যেমন ওই যে কতক্ষণ আগে আমরা দেখলাম না অ্যামাইনো অ্যাসিড গুলো একের পর এক যুক্ত হয়েছে, এগুলো কিন্তু ছিল আনকয়েল। হ্যাঁ, আর বেশিরভাগ প্রোটিনই কিন্তু যতই সে হচ্ছে কি স্ট্রাকচারালি তার ইয়া থাকবে, স্ট্রং হবে, ততই কিন্তু সে কয়েলড হবে, আর যতই সে ইজিয়েস্ট হতে থাকবে ততই কিন্তু সে আনকয়েলড হবে। এবং তার উপর ডিপেন্ড করেই এই স্ট্রাকচারাল, এটাকে বলা হচ্ছে কি এক্সিয়াল রেশিও, যে তার মধ্যে কয়েলিং কিরকম আছে, সে তার উপর ডিপেন্ড করে যে প্রোটিন গুলোকে আমরা পেয়ে থাকি, যে কয়েলড কন্ডিশনে কিরকম আছে, আনকয়েলড কন্ডিশনে কিরকম আছে, অর্থাৎ কুঞ্চিত কিরকম অথবা কিনা বর্তুলাকার কিরকম, এভাবে বাংলায় যেটাকে বলে বর্তুলাকার নাকি কি যেন, আর ফাইব্রাস মনে হয় কুঞ্চিত, তার উপর এইভাবে দুইটা ভাগে ভাগ করা থাকে। এবং তার মধ্যে হচ্ছে কি একটা রেশিও দেখা হয়, যে এই রেশিওটা কার মধ্যে কিরকম আছে, কোনোটার মধ্যে এই রেশিও বেশি থাকে, কোনোটার মধ্যে রেশিওটা কম থাকে। যেমন ধরো যে তোমার গ্লোবিউলার প্রোটিন, যেটা গ্লোবিউলার প্রোটিন, সেটাতে হচ্ছে কি রেশিও থাকে হচ্ছে কি কম, রেশিওটা থাকে খুব কম, এবং সেটা হচ্ছে কি নিউমেরিক্যাল, যে এক্সিয়াল রেশিও তার 3 অথবা 4, অর্থাৎ লেস দেন 10। আর যদি হয় হচ্ছে কি ফাইব্রাস, তাহলে তার এক্সিয়াল রেশিও হয় হচ্ছে কি মোর দেন 10 অথবা মোর দেন 10, যাদের মধ্যে থাকে যে স্ট্রাকচারাল প্রোটিনে, তাদেরকে বলা হয় হচ্ছে কি ফাইব্রাস প্রোটিন। আর যার নাকি এক্সিয়াল রেশিও লেস দেন 10 থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে কি গ্লোবিউলার প্রোটিন। অর্থাৎ তোমার যে প্রোটিন গুলো সাধারণত আমরা যেগুলো পেয়ে থাকি, সিম্পল প্রোটিন যেগুলো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোলামিন, প্রোটামিন, এগুলো কিন্তু হচ্ছে কি বেশিরভাগই হচ্ছে কি আনকয়েলড। সো এগুলো হচ্ছে যে এর মধ্যে প্যাচটা হচ্ছে কিন্তু খুবই কম, এবং এদের এক্সিয়াল রেশিও কম থাকে বলেই এদের মধ্যে প্যাচ কম, এবং তারা আনকয়েলড, তারা সিম্পল, এবং তারা হচ্ছে কি ফাইব্রাস, গ্লোবিউলার। আর যখনই তার মধ্যে হচ্ছে কি যত বেশি তার মধ্যে কয়েলিং বেশি হবে, তার এক্সিয়াল রেশিও তত বাড়বে, এবং নাম্বার অফ এক্সিয়াল রেশিও হবে 10 অর মোর দেন 10, তাদেরকেই বলা হয় হচ্ছে কি, এবং এরা সাধারণত তোমার সিম্পল হয় না, কয়েল বেশি থাকে, এবং এগুলোকে বলা হয় হচ্ছে তখন ফাইব্রাস প্রোটিন। এবং এই প্রোটিন গুলো কিন্তু খুব স্ট্রং প্রোটিন, যেমন হচ্ছে কি কোলাজেন, ইলাস্টিন, কেরাটিন, এই জাতীয় প্রোটিন গুলো হচ্ছে খুব স্ট্রং টাইপের প্রোটিন। এগুলি হচ্ছে যে অন স্ট্রাকচারাল বেসড প্রোটিন হচ্ছে এই দুই প্রকার, ফাইব্রাস এবং গ্লোবিউলার। তোমরা এটার বাংলাটা দেখে নিবে, ঠিক আছে, বাংলাটা বের করে নিবে, বাংলাটা পারলে আরো বেশি ইজি হবে। এছাড়া আমরা আরো যে প্রোটিন গুলো জানি, কমপ্লিট প্রোটিন, ইনকমপ্লিট প্রোটিন, অথবা ফার্স্ট ক্লাস প্রোটিন বা সেকেন্ড ক্লাস প্রোটিন, যেটাই হোক, এগুলো তো আমরা জানি, তাই না? হ্যাঁ ম্যাম। ম্যাম এগুলো হচ্ছে ডিপেন্ড করছে কিসের উপর, এসেনশিয়াল, হ্যাঁ এসেনশিয়াল আর নন এসেনশিয়াল। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের উপর ডিপেন্ড করে আমার কমপ্লিট প্রোটিন হবে, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লাস প্রোটিন। যখনই ইনকমপ্লিট হবে তখনই সেটা হয়ে যায় আমার হচ্ছে কি সেকেন্ড ক্লাস প্রোটিন। হ্যাঁ, তার মানে আমার কি লিমিটিং অ্যামাইনো অ্যাসিড রয়েছে, তাই না? কি অ্যাসিড রয়েছে আমার? লিমিটিং অ্যামাইনো অ্যাসিড রয়েছে। আচ্ছা, আরেকটা যেন কি প্রোটিন বলে, ভুলে গেলাম, কমপ্লিট, ফার্স্ট ক্লাস, ইনকমপ্লিট, ভুলে গেলাম ওইটা। তো যাই হোক, আমাদের কিন্তু আমরা কিন্তু ক্লাসিফিকেশন কভার করে ফেললাম। আমার মনে হয় ক্লাসিফিকেশন আমাদের আর কিছু বাকি নাই, ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে, ক্লাসিফিকেশন আমি আর কিছু প্রোটিনের ক্ষেত্রে দেখি না, তোমরা ওইভাবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু কম্পোজিশন, অ্যাকর্ডিং টু ফাংশন, হ্যাঁ, তারপরে হচ্ছে কি অ্যাকর্ডিং টু অ্যামাইনো অ্যাসিড, এর উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন অফ প্রোটিন একটা দাঁড় করিয়ে ফেলবে। নেক্সট দিন আমরা অন্য কিছুতে যাব।
আর ইন দ্য মিন টাইম যদি কোনো কার্বোহাইড্রেটের প্রবলেম থাকে সেগুলি তোমার উপর ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা একটা ম্যাম প্রশ্ন ছিল। একদম প্রথম স্লাইডটা কি ছিল? আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম তাই দেখতে কত তারিখ আজ? কত, 29? ম্যাম এই যে আজকের একদম প্রথম স্লাইড। হ্যাঁ, আজকে কি 29 নাকি না ম্যাম আজকে 30। 30। 30? জি ম্যাম। ফার্স্ট স্লাইড হচ্ছে কি ডেফিনিশন বা সিম্পল ডিসকাশন অ্যাবাউট প্রোটিন। জি ম্যাম। ম্যাম ওভারঅলি পড়াচ্ছিলেন যে ওটা একটু বলবেন আরেকবার। ওভারঅলি কোনটা বলো তো? ওই যে ফুডের Ma'am, ওই যে- বিভিন্ন ফুডের প্রোটিনের নাম, বডির বিভিন্ন প্রোটিনস এর নাম, সেটা? ম্যাম আমি আসলে ওই টপিকটাই ভালো করে শুনি নাই, মানে ওভারঅলি এনজাইম প্রোডিউসের আগে, মানে এনজাইম কেন, মানে এনজাইম প্রোডিউস কেন পরে বলবো তার আগে পড়াচ্ছিলেন। তার আগের গুলো? জি ম্যাম। তার আগের এতগুলো কি আর আমার মনে আছে বলো? ম্যাম শুধু ওভারঅলি কি ওইটা একটু শুনি নাই ম্যাম। আচ্ছা আমি ইয়া করে নিব। ম্যাম রেকর্ডটা একটু পারলে যদি দিয়ে দিতেন তাহলে হ্যাঁ, ভালো হতো। তাহলেই হয়ে যাবে। প্রথম দিকে তো অনেক আলোচনাই করেছি তাই না? জি ম্যাম। ডেফিনিশন, তারপরে হচ্ছে কি সোর্স, কম্পোজিশন, তারপরে হচ্ছে প্রোটিন, বিভিন্ন রকম প্রোটিন ফুড নেম গুলো, হ্যাঁ, তারপরে হচ্ছে বডির বিভিন্ন প্রোটিনের নেম গুলো তোমাদেরকে বলেছি, এগুলো এগুলো বের করে নিবে, এগুলো এগুলো জেনে নিবে, তাই না? সেগুলো বলেছি মাইশা। জি ম্যাম। সেটাই, আর কিছুও বলি নাই। প্রোটিন আমাদের কম্পারেটিভলি খুব ইজি, মোটামুটি ইজি চ্যাপ্টার, মন দিয়ে পড়লে কিন্তু এটাতে তুমি হ্যাঁ ইজিলি কভার হয়ে যাবে। এটাতে অত বেশি পরিশ্রম করা লাগবে না, কারণ আমাদের জন্য লিপিড অপেক্ষা করছে। ম্যাম আরেকটা প্রশ্ন ছিল যে ম্যাম যদি কেউ শুধু প্রাণীজ প্রোটিন গুলাই খায়, যেমন ডাল বা এই জাতীয় প্রোটিন গুলো একদমই না খায়, তাহলে কি তার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে? না, সমস্যা থাকার কথা না তো, প্রোটিন তো পেলেই হলো। এখন কথা হচ্ছে যে আমরা ভ্যারাইটি ফুড খাই, মিক্সড ফুড খাবা, যত ফুড যত মিক্সড হবে তত ভালো। আর ডাল, তার মধ্যে হচ্ছে ডালের আলাদা নিজস্ব গুণাগুণ আছে না, তার মধ্যে তো ফাইবার আছে, আবার যে ধরো মিল্ক কালেক্ট করতে পারবে না তার জন্য তো ডালই ভরসা। ফার্স্ট ক্লাস সে এত কোথায় পাবে? যদি তার সাপ্লিমেন্টেশন হয় তাহলে তো সেটাই আবার ফার্স্ট ক্লাসে ট্রিট করতে পারবে। ম্যাম যেমন আমি হচ্ছে পাহাড়ের খাদ্যাভ্যাস নিয়ে একটা ইয়া লিখতেছিলাম, তো হ্যাঁ। ওখানের মধ্যে মানে পাহাড়ি মানুষ যারা আছে তারা হচ্ছে অনেক বেশি পর্ক বা হচ্ছে শুটকি জাতীয় খাবার গুলা খায়, কিন্তু ডাল জাতীয় শুটকি তো খাবার ভালো, শুটকি তো ভালো, ওই তো ফার্স্ট ক্লাস। জি ম্যাম এটাই বলছিলাম যে এটাতে কি কোনো কিন্তু ওরা একদমই ডাল খায় না, ডাল খাইতেই চায় না, তো এখানে কি কোনো সমস্যা আছে কিনা? না না, সমস্যা নাই, মিক্স ফুড খেলে ভালো, না খেলে অসুবিধা কি? জি ম্যাম ক্লিয়ার। যদি মিল্ক সে খায় তাহলে তার ডাল না খেলেও তো চলে। আর যদি সে যে মিল্ক না পাবে তার জন্য ডাল খুব জরুরি। আবার ধরো একদিন সে মাছ পেলো না, মাংস পেলো না, তখন তার তো ডাল ভাত যখন খেলো সেটা তার জন্য উপকারী হয়ে গেল। বিষয়টা হলো এরকম। তোমার জি ম্যাম। সারাদিনে আমার মিক্স আপ থাকলেই তো হলো। কেউ যদি পায়েস খেয়ে বসে, হ্যাঁ, তাহলে অসুবিধা কি? পেলো তো, দুধে আর চালে পেয়ে গেল না, খিচুড়ি খেলো পেয়ে গেল, অনেকটাই। কথা হলো কি, আমরা ভালো বুঝি, আমরা যদি এনিমেল প্রোটিনটা খাই তাহলে আমরা মনে করি কি যে আমি ভালোভাবে আমার ইয়াটা হচ্ছে, হ্যাঁ, প্রোটিনটা সাপ্লিমেন্ট আমার আমি ভালোভাবে পাচ্ছি। কিন্তু আমি যে আদার অন্যান্য ওয়েতেও বিভিন্ন ভাবে খাচ্ছি সেটা কিন্তু আর অনেকেরই বোঝার থাকে না। এজন্যই বলা হয় যে মিক্সড ফুড ইম্পর্টেন্ট। আর কেউ যদি একটা দুইটা খাদ্যাভ্যাস তার ফুড হ্যাবিটে না থাকে আর সে যদি অন্য দিক দিয়ে খেয়ে নেয়, সমস্যা কি? সমস্যা নাই। জি ম্যাম ক্লিয়ার ম্যাম। আচ্ছা, আরো কথা আছে, কেউ কেউ ভেজিটেরিয়ান না? জি ম্যাম। তো তখন তো সে অনেক ভেজিটেবলস এর সাথে যে ডালটা নেয় সেটা ডালটা দিয়ে তার কাজ হয়। সে তো আবার ওদিক দিয়ে পায়েস খায়, খিচুড়ি খায়, হ্যাঁ, দেখো আবার অন্য অনেক কিছুই খায়, ডিমের বিরিয়ানি খায়। ডিমের বিরিয়ানি না হয় চিকেন খেলো না, বিফ মাটন খেলো না, ডিমের বিরিয়ানি খেয়ে নিল, হয়ে গেল না? জি ম্যাম। ডিম খেলো, ফিশ খেলো, হয়ে গেল তো। যাই হোক, যেভাবেই হোক, হলেই হয়েছে। ঠিক আছে?
এখন আমার তো জি, মুখ ma'am. খুব ব্যথা করতেছে, আমরা এখন আজকে লিভ দেই, ঠিক আছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।